প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আলোচনার বিষয় হলো পরমাণুর আকার ও আয়নিক ব্যাসার্ধ। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে আমার আবার রিকোয়েস্ট যে তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি প্রেস করে দাও, ঠিক আছে, যেন ভবিষ্যতে আমার ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো চলো শুরু করা যাক। তো আমাদের আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো পরমাণুর আকার ও আয়নিক ব্যাসার্ধ। তো এখানে দেখো, পরমাণুর আকার বলতে আসলে আমরা অ্যাটমিক রেডিয়াসকে বুঝি, মানে পারমাণবিক ব্যাসার্ধকেই বুঝি। তো পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমাদের একটা ধারণা আছে কি, যে নিউক্লিয়াস থেকে কোনো একটা সার্টেন মানে কক্ষপথের যে দূরত্ব, মানে এখানে আমাদের ইলেকট্রন থাকে, দেন ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাই হলো অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের একটু ভ্রান্ত ধারণা আছে, এই ধারণাটাকে একটু আমাদের কারেকশন করতে হবে। যদিও আমরা ব্যাপারগুলোকে যখন আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব তখন আমরা এভাবেই ব্যাখ্যা করব, কিন্তু আমাদের ধারণাটা তো জানতে হবে। তো সেই ধারণাটা কি, দেখো এখানে পরমাণুর কক্ষপথে তুমি ইলেকট্রনকে কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় তুমি চিন্তা করতে পারবে না, মানে কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় যে ইলেকট্রনটা আছে এবং সেই ইলেকট্রন সেখান থেকে নিউক্লিয়াসের যে কতটা দূরত্বে আছে এটা তুমি মেজারমেন্ট করবা, এটা কিন্তু তুমি করতে পারবা না, ঠিক আছে। কারণ ইলেকট্রনগুলো সবসময় সঞ্চারণশীল অবস্থায় থাকে এবং এক্স্যাক্টলি ঠিক ইলেকট্রনটা কোথায় আছে পরমাণুর সেটা কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারছো। আর আমাদের আরও একটা কারণ আছে, যেটা হলো পরমাণুর স্বাধীন কোনো অস্তিত্ব নেই। পরমাণুর স্বাধীন কোনো অস্তিত্ব নেই। তাহলে যেহেতু পরমাণুর স্বাধীন কোনো অস্তিত্ব নেই, তাহলে তুমি পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ তুমি কিভাবে গণনা করবা? এটা কি পসিবল নাকি? অবশ্যই পসিবল না, ঠিক আছে। তাহলে আমরা যখন নিলস বোরের পরমাণুর মডেল পড়েছিলাম, দেন হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়েছিলাম, তো সেখানে আমরা শুধুমাত্র কি জানি, যে কোনো একটা সার্টেন কক্ষপথে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রনের মেঘগুলার জাস্ট কোন জায়গাতে আছে তার ঠিক একটা সম্ভাবনাময় অঞ্চল বের করতে পারি। তাহলে ওই যে ইলেকট্রনের যে সম্ভাবনাময় অঞ্চল আর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, এটাই হলো যে কিন্তু আমাদের অ্যাটমিক রেডিয়াস। কিন্তু এখানে একটু কথা আছে যে পারমাণবিক ব্যাসার্ধটাকে আসলে আমরা এক্স্যাক্টলি পরিমাপ করতে পারবো না, কারণ পরমাণুর মধ্যে যেহেতু পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব নেই, তার মানে পরমাণুর মধ্যে প্রত্যেকটা পরমাণুই যে ইলেকট্রনগুলো থাকে, ইলেকট্রনগুলো বন্ডেড অবস্থায় থাকে, মানে বন্ধনকৃত অবস্থায় থাকে। যেমন ধরো হাইড্রোজেনের হলো কি আমাদের 1s1, তাইলে আমরা যদি চিন্তা করি যে হাইড্রোজেনের নিউক্লিয়াস আর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, দেন নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রনের মধ্যবর্তী যে দূরত্ব, এটাই হলো যে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ। কিন্তু আসলে ব্যাপারটা ভুল, হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ গণনা করা যায় না, হাইড্রোজেনের গণনা করতে হয় সমযোজী ব্যাসার্ধ। কারণটা কি? কারণ এই হাইড্রোজেনের যে অ্যাটম, ও কি করে অন্য আরেকটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করে। তাহলে যখন হাইড্রোজেন অণু তৈরি করবে তখন তো তুমি আর এই ইলেকট্রনটাকে আলাদাভাবে খুঁজে পাবে না, ও তো বন্ধনকৃত অবস্থায় থাকবে, বন্ধন অঞ্চলে থাকবে। তখন কি হবে ঘটনা, এই একটা ধরো হাইড্রোজেন পরমাণু আর এই একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এই দুইটা হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন এই যে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে, এখন কি হবে, এই যে দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের যে অর্ধেক, এই অর্ধেকটাই হবে তার কি ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধটাকে আমরা কি বলবো, সমযোজী ব্যাসার্ধ বলবো। এটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারবো না, সরাসরি পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারবো না। মানে যেটা আমি চিন্তা করি যে আসলে পারমাণবিক ব্যাসার্ধ মানে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের যে দূরত্ব, না, এখানে কি হয়েছে, নিউক্লিয়াস থেকে বন্ধনকৃত যে অঞ্চলটা আছে সে অঞ্চলের যে দূরত্ব সেটাই কিন্তু হলো যে আমাদের কি ব্যাসার্ধ, ঠিক আছে। এই পারমাণবিক ব্যাসার্ধ আসলে আমাদের তিন ভাগে ভাগ করা আছে। একটা হলো কি আমাদের সমযোজী ব্যাসার্ধ, তারপর হলো ধাতব ব্যাসার্ধ, তারপরে হলো আমাদের কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই তিনটা ব্যাসার্ধ ছাড়াও আমরা আরও কিছু আলোচনা করব, সেটা হলো কি আয়নিক ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধের ক্লাসিফিকেশনে চলে যাই। তো দেখো আমাদের পারমাণবিক যে ব্যাসার্ধটা ছিল, এই পারমাণবিক ব্যাসার্ধটা বলতে আমরা আসলে তিনটা ব্যাসার্ধকে মেনশন করব। কি কি বলো? তিনটা ব্যাসার্ধ হলো সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, তারপরে হলো যে আমাদের ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, তারপরে হলো আমাদের কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ।
তো এখানে আমাদের আরেকটা কথা, সেটা হলো এই যে সমযোজী ব্যাসার্ধ, এই সমযোজী ব্যাসার্ধর মধ্যে কিন্তু আবার দুইটা ভাগ আছে। একটা হলো হোমো অ্যাটমিক আর একটা হলো হেটারো অ্যাটমিক। একটা হলো হোমো অ্যাটমিক পরমাণুর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে, আর একটা হলো হেটারো অ্যাটমিক অণুর ক্ষেত্রে। হেটারো অ্যাটমিক অণুর ক্ষেত্রে আমরা এই সমযোজী ব্যাসার্ধগুলো গণনা করব, এবং দুই জায়গাতে আমাদের দুইটা ভিন্ন সূত্র দিয়ে আমরা কিন্তু আসলে এই ব্যাসার্ধ এবং তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব এই ব্যাপারগুলোকে একটু আমরা মেজারমেন্ট করব। তা সেটা কিভাবে হয় দেখো। হোমো অ্যাটমিক কি? হোমো অ্যাটমিকটা হলো অণুতে যদি পরমাণুগুলো সমান থাকে বা একই থাকে, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন একই হলো যে কি পরমাণু দ্বারা গঠিত অণু, একই পরমাণু দ্বারা গঠিত অণুকে আমরা বলবো হোমো অ্যাটমিক। যেমন আমরা ক্লোরিন ক্লোরিনের কথা যদি বলি, অক্সিজেন অক্সিজেনের কথা যদি বলি, নাইট্রোজেন নাইট্রোজেনের কথা যদি বলি, এরা সবাই হলো যে কি বলো হোমো অ্যাটমিক পরমাণু। বুঝতে পারছো? আর হেটারো অ্যাটমিক পরমাণু কারা? হেটারো অ্যাটমিক পরমাণু হলো এই অণুটার মধ্যে একাধিক পরমাণু থাকবে। যেমন ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একটা হেটারো অ্যাটমিক। আমি যদি বলি হাইড্রোজেন ক্লোরাইড, এটা একটা হেটারো অ্যাটমিক। আবার যদি আমি বলি H2O, এরাও কি হলো যে আমাদের হেটারো অ্যাটমিক। তাহলে হেটারো অ্যাটমিক পরমাণু আর হেটারো অ্যাটমিক অণু আর হলো হোমো অ্যাটমিক অণু, এদের জন্য সমযোজী ব্যাসার্ধ গণনা করার সিস্টেমটাও আসলে একটু ভিন্ন। ঠিক আছে? তো আমরা চলো প্রথমে হোমো অ্যাটমিক নিয়ে একটু আলোচনা করি। তাহলে ঠিক আমরা সেই যে আমরা কিছুক্ষণ আগে হাইড্রোজেনের উদাহরণটা দিয়েছি, আমরা আবার সেই হাইড্রোজেনের উদাহরণটাতেই যাই। তাইলে হাইড্রোজেন কি হিসেবে থাকে? অণু হিসেবে থাকে। তাইলে এখন এখানে কি দাঁড়ালো দেখো, এই একটা হাইড্রোজেন পরমাণুর হলো যে কি অ্যাটম। ঠিক আছে? আবার আরেকটা হাইড্রোজেন পরমাণুর অ্যাটম যখন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে তখন কি হবে? একটা আরেকটার উপরে ওভারল্যাপ হবে। ওভারল্যাপ হওয়া মানে কি? মানে এখানে সমযোজী বন্ধনে অরবিটালের শেয়ার হয়, যেটা আমরা জানি শেয়ারকৃত অঞ্চল আর কি। তো এখানে কি হয়েছে? ওভারল্যাপ হয়েছে। তাহলে ওভারল্যাপ হওয়া মানে কি? এখানেই আমাদের বন্ধনকৃত যে ইলেকট্রনগুলো আছে তাদের অবস্থানটা কিন্তু ঠিক এই জায়গাতেই আছে। ঠিক আছে? তাহলে এখন এই যে একটা নিউক্লিয়াস আর এই একটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসের এই যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের, এই দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের যে অর্ধেক, এই অর্ধেককেই আমরা কি বলবো? আমরা বলবো কোভ্যালেন্ট ব্যাসার্ধ। কার কোভ্যালেন্ট ব্যাসার্ধ? হাইড্রোজেনের কোভ্যালেন্ট ব্যাসার্ধ, হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ, যেহেতু আমরা এটা হাইড্রোজেনের সাথে তুলনা করলাম। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে এইটা যদি আমি হাইড্রোজেনের সাথে তুলনা করে অন্য কোনো একটা পরমাণুর কথা বলি, যেটা কিনা এটাও এ, এটাও এ, বুঝতে পারছো? অথবা এটা এ, এটা বি, ঠিক আছে? তাহলে কি হবে? সেম আলোচনা, দুইটা পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক, সে অর্ধেকটাকেই আমরা কি বলবো? সমযোজী ব্যাসার্ধ বলবো। আর এখানে সমযোজী বন্ধন হইতে হবে, আর সমযোজী বন্ধন হইলে অরবিটালের কি হয়? ওভারল্যাপ হয়, মানে শেয়ার হয়। ফলে এখানে আমাদের যে দূরত্বটা, এই দূরত্বটা কিছুটা হলেও কিন্তু কমে যায়। দেখো, ঠিক আছে? অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত যেই ব্যাসার্ধটা আমরা এক্সপেক্ট করি আর কি, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, একটু ছোট কিন্তু। বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে এই শক্তি স্তরের দূরত্বকে যদি আমি R1 ধরি, আর এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা তো হলো যে আমাদের কি কোভ্যালেন্ট ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে R1 ইজ গ্রেটার দেন হবে কিন্তু আমাদের HR কোভ্যালেন্ট ব্যাসার্ধ। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে এটাই হলো আমাদের হলো যে কি আমাদের সমযোজী ব্যাসার্ধের যে হলো যে মূল আলোচনা সেটা। তো এখন দেখো এখানে আমাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, অর্থাৎ ব্যাপারটা হলো এরকম, এই আর হলো এই আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এটাকে যদি আমি এ পরমাণু দেই আর এটাকে যদি আমরা বি পরমাণু দেই, এই দূরত্বটা হলো যে ডিএবি। এই দূরত্বটা হলো যে কি আমাদের ডিএবি। তাহলে ডিএবি ইজ ইকুয়াল টু কি হবে? এই যে এটা হলো যে কি আর এ এর সমযোজী ব্যাসার্ধ, আর এটা হলো আর বি, তার মানে আর এ প্লাস হবে কি আর বি। তাহলে এটা হবে কার ক্ষেত্রে? হোমো অ্যাটমিক সিস্টেমের ক্ষেত্রে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হবে আর এ প্লাস আর বি। তো এখানে ব্যাপারটা একটু বলি যে এই যে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু, এখানে যদি আমি হাইড্রোজেনের কথা বলি, এটাও হাইড্রোজেন, এটাও যদি হাইড্রোজেন হয়, তাহলে দুইটা হাইড্রোজেনের যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা পাওয়া গেছে 0.74 না, 0.74 অ্যাংস্ট্রম। ঠিক আছে? তাহলে এখানে হাইড্রোজেনের কোভ্যালেন্ট ব্যাসার্ধটা কত হবে?
0.74কে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত হয় 0.37 অ্যাংস্ট্রম হয়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এভাবে আমরা জাস্ট দুইটা আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা যদি আমরা পেতে পারি, তাহলে তাদেরকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? সমযোজী ব্যাসার্ধটা পেয়ে যাব। আবার আমরা যদি সমযোজী ব্যাসার্ধটা জানি, তাহলে তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, 2 দ্বারা গুণ করে দিলে কিন্তু আমরা আবার আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটা কি? RAB = RA + RB। ইটস ওকে। এটা গেল আমাদের কার ক্ষেত্রে? হোমো অ্যাটমিকের ক্ষেত্রে। কিন্তু হেটারো অ্যাটমিকের ক্ষেত্রে আবার একটু প্রবলেম হয়। দেখো, হেটারো অ্যাটমিক সিস্টেমের ক্ষেত্রে একটু প্রবলেম, সেই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করতে হবে আগে। ধরো এই একটা পরমাণু A আর এই একটা পরমাণু B, ঠিক আছে? A আর হলো B, তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব, ঠিক আছে, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব এখানে হলো, এই হলো আমাদের বন্ধনকৃত অঞ্চল, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি A ধরি আর এটাকে যদি B ধরি, তাহলে কি হবে? DAB, ঠিক আছে, = কি? এটা এখান থেকে যদি আমি এটাকে অর্ধেক করি, হ্যাঁ, এখান থেকে এটাকে যদি আমি অর্ধেক করি, এই যে এই অর্ধেকটা যদি আমি এখান থেকে করি, তাহলে এটুক হলো আমার RA আর এই অংশটুকু হলো কি আমাদের RB। তাহলে DAB = RA প্লাস হলো যে কি আমাদের RB। আচ্ছা, DAB = RA + RB হবে কি না, এটা কিন্তু ডিপেন্ড করবে A আর B এর তড়িৎ ঋণাত্মকতার উপরে। বুঝতে পারছো ব্যাপার? আচ্ছা, এখানে একটু কথা বলি। A ও B এর তড়িৎ ঋণাত্মকতা সমান বা প্রায় সমান হলে আমাদের DAB = কি হবে? RA + RB হবে। বুঝতে পারছো ব্যাপার? কারণ কি, যদি তড়িৎ ঋণাত্মকতার মান সমান হয়, তাহলে এই যে বন্ডেড যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো এই অবস্থানেই থাকবে, মানে কোনো একটা নিউক্লিয়াসের প্রতি বিশেষ করে আকৃষ্ট হবে না। কারণ আমরা জানি তড়িৎ ঋণাত্মকতায় তুমি পড়ছো অবশ্যই, যে তড়িৎ ঋণাত্মকতা মানে কি? বন্ডেড ইলেকট্রনগুলোকে কোনো একটা নিউক্লিয়াস তার নিজের প্রতি বিশেষভাবে যে আকর্ষণ করা, ঠিক আছে? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, বন্ডেড ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়, তখন এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা কিছুটা কমে যায়। মানে ব্যাপারটা হলো কি, যদি ধরো এখানে B এর তড়িৎ ঋণাত্মকতার মান যদি A এর তুলনায় বেশি থাকে, ঠিক আছে, এর তুলনায় যদি বেশি থাকে, তখন কি হবে? এই বন্ডেড ইলেকট্রনগুলো এই B এর দিকে কিছুটা ঝুঁকে যাবে। যখন B এর দিকে কিছুটা ঝুঁকে যাবে, তখন AB এর মধ্যে যে দূরত্বটা থাকে, এই দূরত্বটা কিছুটা কমে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? তখন কি হবে? তখন আমার সূত্রটা কি হবে? তখন আমি সূত্রটা এভাবে লিখতে পারি যে A ও B এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি এর পার্থক্য থাকলে আন্তঃনিউক্লিয়ার যে দূরত্ব, ঠিক আছে, আন্তঃনিউক্লিয়ারের দূরত্ব কি হবে? আমাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হবে RA + RB কমে যাবে। কতটুকু কমবে? 0.09 × XA - XB, এই পরিমাণ কমে যাবে। তো এখানে XA - XBটা হলো যে কি? এটা হলো যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, এই মানটা অলওয়েজ পজিটিভ হবে, ধনাত্মক হবে, এই মানটা অলওয়েজ ধনাত্মক হবে, ঠিক আছে? এখানে ঋণাত্মক মান আসার সুযোগ নেই। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা একটু দেখি। ধরো আমি বললাম এখানে হাইড্রোজেনের কোভ্যালেন্ট যে ব্যাসার্ধ, সেটা হলো 0.37 অ্যাংস্ট্রম, আর ফ্লোরিনের কোভ্যালেন্ট ব্যাসার্ধটা দিলাম 0.72 অ্যাংস্ট্রম। বুঝতে পারছো ব্যাপার? হাইড্রোজেনের দিয়ে দিলাম 0.37 আর হলো ফ্লোরিনের দিয়ে দিলাম 0.72 অ্যাংস্ট্রম। ওকে, 0.72 অ্যাংস্ট্রম। তো এখন এখানে আমরা যদি ডি হাইড্রোজেন ফ্লোরাইড এর মধ্যবর্তী যে আন্তঃনিউক্লিয়ার যে দূরত্ব, এই দূরত্বটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে? দেখো এখানে আমাদের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4.0, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, তাহলে এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার মানের ব্যবধান 1.9। তাহলে তুমি এটাকে যদি হাইড্রোজেনের সাথে তুলনা করো,
আর এটাকে যদি ফ্লোরিনের সাথে তুলনা করো তাহলে দেখবা এই যে বন্ধনকৃত যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো কিন্তু ফ্লোরিনের দিকে কিছুটা মুভ করবে, বুঝতে পারছো? এই ইলেকট্রনটা ফ্লোরিনের দিকে মুভ করবে, তখন এদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু কমে যাবে, অর্থাৎ এদের দূরত্বটা হওয়ার কথা ছিল কত, এই দুইটার সমষ্টি। তাহলে এই দুইটার সমষ্টি কত হয়, এই দুইটার সমষ্টি কত হয় 9 0 1 1.09 অ্যাংস্ট্রম হওয়ার কথা ছিল, কিন্তু 1.09 অ্যাংস্ট্রমের থেকে কম হবে, বুঝতে পারছো? তাহলে কতটা কম হবে, আমাদের সূত্রটা কি, RH প্লাস RF থেকে বিয়োগ হয়ে যাবে 0.09 ইন্টু XH মাইনাস XF। তাহলে হবে কি আমাদের 0.37 প্লাস 0.72 মাইনাস 0.09 ইন্টু 1.9। এবার আমাদের এখানে কত হয় 1.09 মাইনাস, এটাকে গুণ করলে পর সামথিং যা হয় আর কি, ধরো আমি একটু গুণ করে দেখি 1.9 ইন্টু 0.09, তাহলে 0.171, তাহলে আমরা 1.09 মাইনাস 0.171 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 0.919 অ্যাংস্ট্রম হবে। তাহলে আমাদের দুইটার যোগফল এটা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের, ঠিক আছে? HF এদের মধ্যবর্তী যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হওয়ার কথা ছিল আমাদের 1.09 অ্যাংস্ট্রম, কিন্তু এটা না হয়ে কত হয়েছে 0.919 অ্যাংস্ট্রম হয়েছে, এটা হয়েছে, এটা কিন্তু হয় নাই। কারণটা কি, এই যে এদের তড়িৎ ঋণাত্মকতার মান, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়ে যাওয়ার কারণে এই বন্ধনের ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে মুভ করছে, তাই এই পরিমাণ মানটা কমে গেছে, বুঝতে পারছো ব্যাপারটা? খুবই সহজ অঙ্ক, এগুলা MCQতে আসে, ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, অর্থাৎ তুমি যদি এই ছোট্ট ইনফরমেশনটুকু যদি তুমি না জানো, দেখা যাবে যে এই সহজ অঙ্কটা তোমার সেরে আসতে হবে, বুঝতে পারছো ব্যাপারটা? সো সতর্ক রাখতে হবে এই অঙ্কের প্রতি। তাহলে আমরা মোটামুটি সমযোজী ব্যাসার্ধ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, ঠিক আছে? এবার আমরা ধাতব ব্যাসার্ধতে চলে আসি, একেবারে সহজ এবং অল্প সময় লাগবে আমাদের ধাতব ব্যাসার্ধটা শেষ করতে, ঠিক আছে? তো ধাতব ব্যাসার্ধটা কি, ধাতব ব্যাসার্ধটা হলো আমাদের ধাতুর মধ্যে যে ধাতব পরমাণুগুলো থাকে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলবো। মানে ব্যাপারটা হলো এরকম, ধাতুসমূহেরা কীরকম থাকে, ধাতুসমূহেরা কীরকম থাকে ধাতব ক্লাসে, এরকমভাবে থাকে, বুঝতে পারছো? এটা ওভারল্যাপ হয়ে গেছে, আসলে এটা ওভারল্যাপ হয় না, ঠিক আছে? এখানে ওভারল্যাপ হবে না, এই 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 এখানে ওভারল্যাপ হইলেও মনে করবো এখানে কিন্তু ওভারল্যাপ হবে না, ঠিক আছে? তাইলে এটা হলো যে কি, আমাদের ধাতুর মধ্যে ধাতব পরমাণু সমূহেরা ঠিক এভাবে অবস্থান করে কি, ঠিক আছে? এখন এখানে যে দুইটা ধাতব পরমাণু পরস্পরের সব থেকে নিকটে অবস্থান করতেছে, তাহলে এখানে আমি ধরে নেই যে এই ধাতব পরমাণু আর এই ধাতব পরমাণু পরস্পরের সব থেকে নিকটে অবস্থান করতেছে, তাহলে পরস্পরের নিকটে অবস্থানকালীন তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক, এই অর্ধেকটাকেই আমরা কি বলবো, ধাতব ব্যাসার্ধ বলবো আর মেটালিক বলবো, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে এটার সাথে সমযোজী ব্যাসার্ধের একটা পার্থক্য আছে। সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, আমাদের অরবিটালগুলোর মধ্যে ওভারল্যাপন হয়, ঠিক আছে? অভিলেপন হয়, অর্থাৎ একটার মধ্যে আরেকটা প্রবেশ করে যায়। কিন্তু ধাতব বন্ধনের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অরবিটাল আরেকটা অরবিটালের মধ্যে প্রবেশ করে না, তাই এদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা একটু বেশি হয়, বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ সমযোজী ব্যাসার্ধের যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে যে DAB হয় আর ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে যে DAB হয়, এখানে ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে DAB এর মানটা একটু বড় হয়, কার তুলনায়, সমযোজী হলো যে কি ব্যাসার্ধের তুলনায় আর কি, অণুর আন্তঃনিউক্লিয়ারের দূরত্বের তুলনায়। এই কারণে আমাদের ধাতব ব্যাসার্ধের মানটাও বড় হবে, তার মানে এখানে আর মেটাল, ঠিক আছে? আর মেটাল, আর মেটাল এম দিয়ে প্রকাশ করি, ইজ গ্রেটার দেন হলো যে আর কোভ্যালেন্ট, তার মানে ধাতব ব্যাসার্ধটা একটু বড় হবে কার তুলনায়, কোভ্যালেন্ট ব্যাসার্ধের তুলনায় একটু বড় হবে। তাহলে আমি বুঝাতে পারছি আশা করি যে ধাতব পরমাণু বা ধাতব ক্লাসে ধাতব পরমাণু সমূহেরা যে বন্ধনে থাকে সেটাকে বলা হয় ধাতব বন্ধন। তো ধাতব বন্ধনে দুইটা
যে দুইটা ধাতব পরমাণু পরস্পরের খুবই সন্নিকটে অবস্থান করে তাদের আন্তঃনিউক্লিয়ার যে দূরত্বকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই, মানে অর্ধেক করে দেই, তাহলে আমরা যে ব্যাসার্ধটা পাবো সেই ব্যাসার্ধটাকেই আমরা বলবো ধাতব ব্যাসার্ধ। আর ধাতব ব্যাসার্ধটা অবশ্যই সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বড় হবে, কারণ সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে অরবিটালগুলোর অভিলেপন ঘটে, তাই একটা অরবিটাল আর একটা অরবিটালের অভ্যন্তরে প্রবেশ করে, যেটা ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে হয় না। এ কারণে আমাদের ধাতব ব্যাসার্ধ ইজ গ্রেটার দেন হলো যে কি আমাদের কোভ্যালেন্ট ব্যাসার্ধ। তো এবার আমরা আসি আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আচ্ছা দেখো, এই যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটাকে আমরা দুইভাবে গণনা করতে পারি। কিভাবে? একটা হলো বন্ধনহীন অবস্থায়, আর একটা হলো আমাদের বন্ধনকৃত অবস্থায়। দুইভাবে কিন্তু আমরা কি করতে পারি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ গণনা করতে পারি। এখন এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কি, দেখো আমি প্রথমে বন্ধনহীন অবস্থাটা নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধনহীনটা কাদের ক্ষেত্রে হবে? দেখো, নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ নাম্বার 18 নিষ্ক্রিয় গ্যাস, এরা হলো কি হিলিয়াম, নিয়ন, হ্যাঁ, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা সকলেই কিন্তু গ্যাসেজ অবস্থায় থাকে। এবং মজার ব্যাপার হলো এরা কিন্তু নিষ্ক্রিয়, তার মানে এরা কিন্তু মানে বন্ডেড অবস্থায় থাকে না। বুঝতে পারছো? এই পরমাণুগুলো বন্ডেড অবস্থায় থাকে না, এরা কি অবস্থায় থাকে? আলাদা আলাদাভাবে থাকে, বন্ধনহীন অবস্থায় থাকে। তো এখন এখানে ঘটনাটা ঘটে কি, দেখো আমি এখানে যেহেতু এরা একক পরমাণু হিসেবে আছে, তাই এখানে আমি একটা সিঙ্গেল ইউনিট হিসেবে চিন্তা করলাম। তাইলে ধরো এরা পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করতেছে। তো এখন এরা কি করবে? দেখো, এরা পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে? এই যে গ্যাসিজীয় অবস্থায় আমাদের এই অ্যাটমগুলোর মধ্যে পারস্পরিক একটা আকর্ষণ বল কাজ করে। তো এই আকর্ষণ বলের কারণে এই অ্যাটমগুলো পরস্পরের নিকটে চলে আসে। বুঝতে পারছো ব্যাপার? তাইলে যখন এরা পরস্পরের নিকটে চলে আসে, এরা কিন্তু একেবারে গায়ে ঘেঁষাঘেঁষিরত অবস্থায় আসতে পারে না, ঠিক আছে? মানে এমন একটা দূরত্ব পর্যন্ত আসে, যেই দূরত্বে আসার পরে তাদের মধ্যে আবার বিকর্ষণজনিত বল কাজ করে, তখন আবার তারা পরস্পর থেকে কিন্তু দূরে সরে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? পরস্পর থেকে কিন্তু তারা আবার কি করে? দূরে সরে যেতে থাকে। তার মানে এখানে কি দাঁড়ালো, যে গ্যাসীয় অবস্থায় যে সমস্ত পরমাণুগুলো থাকে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো সেই আকর্ষণ বলটাকে আমরা অনেক সময় আন্তঃনিউক্লিয়ার আকর্ষণ বল বলি, ঠিক আছে? তো বা অনেক সময় আন্তঃআণবিক আকর্ষণ বলও বলতে পারি আমরা, ঠিক আছে? তো আন্তঃআণবিক আকর্ষণ বলের ব্যাপারটা হলো যে কি, যে এখানে আকর্ষণ বলের কারণে গ্যাসীয় অবস্থায় অণুগুলো পরস্পরের মানে কাছাকাছি আসতে থাকে। তো আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসে, এরপরে কিন্তু এদের মধ্যে আবার আকর্ষণ বলের পরিবর্তে বিকর্ষণ বলটা ক্রিয়েট হয়ে যায়, তখন বিকর্ষণ বলটা বেশি হয়ে যায়। তো যখন বিকর্ষণ বলটা বেশি হয়ে যায় আকর্ষণের তুলনায়, তখন আবার তারা মানে পরস্পর থেকে আবার দূরে সরে যেতে থাকে। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে আর কি, ঠিক আছে? মানে আসতেছে, বিকর্ষণ বল কাজ করতেছে, আবার তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তো আকর্ষণজনিত বলের কারণে তারা পরস্পরের সর্বোচ্চ যে পরিমাণ নিকটে আসতে পারে, বুঝতে পারছো ব্যাপারটা? ধরে নিলাম আমি এই পরিমাণ নিকটে আসতে পারে, তখন এদের মধ্যবর্তী যে দুইটা নিউক্লিয়াসের যে আন্তঃনিউক্লিয়াসের যে দূরত্ব, এই দূরত্বের যে অর্ধেক, এই অর্ধেকটাকেই আমরা কি বলবো? অর্ধেকটাকেই আমরা বলবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবং এটা আমরা গণনা করব বন্ধনহীন অবস্থায়। এখানে ধরো এটাকে আমি ধরো আর্গন দিলাম, এটাও হলো যে আমার আর্গন, যেহেতু এটা নিষ্ক্রিয় গ্যাস ছাড়া তো আর এখানে হবে না, ঠিক আছে? বন্ধনহীন অবস্থায় অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসটাই থাকে। তাহলে এই আর্গনের মধ্যে যে পারস্পরিক যে আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলের কারণে এরা সর্বোচ্চ এই দূরত্ব পর্যন্ত আসতে পারছে। এরপরে এরা আবার বিকর্ষণজনিত বল যখন এদের সৃষ্টি হয়, তখন এরা আবার পরস্পর থেকে কি করে? দূরে সরে যায়। তো এই যে আকর্ষণ বলের কারণে এরা এই সর্বাধিক এতটুকু দূরত্বে চলে আসছে, এরপর এদের মধ্যবর্তী যে এই যে দুইটা আর্গনের নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের অর্ধেকটা হলো যে কি আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটাকে বলা হবে আমাদের আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। কি বুঝতে পারছো ব্যাপার? তাহলে এখন
আমরা এর আগে যে আমরা দুইটা ব্যাসার্ধ বলছিলাম, একটা হলো সমযোজী ব্যাসার্ধ আর একটা হলো ধাতব ব্যাসার্ধ, তাদের সাথে যদি আমরা তুলনা করি, দেখো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে পরমাণুগুলোর মধ্যে অনেক স্পেস থাকে, মানে অনেক ফাঁকা জায়গা থাকে। তার মানে কি এদের যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ এটা কিন্তু সমযোজী এবং ধাতব ব্যাসার্ধ অপেক্ষা বেশি হবে। তার মানে আমাদের আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা বড় হবে কার তুলনায়? মেটালের তুলনায়, দেন হলো যে আমাদের আর কোভ্যালেন্টের তুলনায়। তার মানে কোভ্যালেন্ট ব্যাসার্ধ সব থেকে ছোট, তার থেকে একটু বড় হলো যে কি ধাতব ব্যাসার্ধ, তার থেকে আরও বড় হলো যে কি আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ব্যাপারটা তোমরা যদি এভাবে চিন্তা করো তাহলে সহজ হবে। সেটা হলো কি, দেখো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে অণুগুলো পরস্পর থেকে দূরে থাকে, ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে পরমাণুগুলো প্রায় গায়ে লাগালাগি অবস্থায় থাকে, আর কোভ্যালেন্ট ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের অণুগুলোর মধ্যে ওভারল্যাপন ঘটে। তাহলে ওভারল্যাপন ঘটলে ডিএবি এর মান কম, মানে সব থেকে কম হয়। এখানে ডিএবির মান যার ওটার থেকে একটু বেশি হয়, এখানে ডিএবি এর মান সব থেকে বেশি হয়। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এটুকু পুরাটুকু হলো আমাদের কি ডিএবি, এখান থেকে এটুকু হলো যে আমাদের কি ডিএবি, আর এখান থেকে এটুকু হলো আমাদের কি ডিএবি। তাইলে এখানে আমাদের ডিএবি এর মান বেশি, এটাতে ডিএবি এর মান আরেকটু কম, এখানে সব থেকে কম। এটাই হলো আমাদের ক্রম, কিসের? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের সাথে ক্রম। আর এই কারণেই দেখা যাচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের আকার একটু কি হয়ে যায়? বড় হয়ে যায়। কিসের জন্য? এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের জন্য নিষ্ক্রিয় গ্যাসের অণুসমূহের আকারগুলো একটু বড় হয়ে যায়। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরেই সেটা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব বন্ধনকৃত অবস্থায় ভ্যান ডার ওয়ালস বলটাকে আমরা কিভাবে গণনা করি। দেখো, বন্ধনকৃত অবস্থায় ভ্যান ডার ওয়ালস বলটাকে আমরা যদি ঠিক এভাবে দেখাই, ধরো আমরা গ্রুপ নাম্বার 17 এর কথা বলতে পারি। গ্রুপ নাম্বার 17 এর মৌলগুলো কি কি? যেমন আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এখন এখানে দেখো এরা কিন্তু বন্ডেড অবস্থায় আছে, বুঝতে পারছো? এখন আমি ধরো ক্লোরিনের কথা বলি। ক্লোরিনের কথাটা যদি আমি এইভাবে চিন্তা করি, ধরো এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, মানে ক্লোরিন তো হলো যে কি অ্যাটম হিসেবে থাকবে না, এরা থাকবে কি হিসেবে? অণু হিসেবে থাকবে। তাহলে এদের মধ্যে এই যে আমাদের একটা বন্ড হয়েছে, ঠিক আছে, এখানে আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক, হ্যাঁ, এটাকে বলা হয় কি আমাদের সমযোজী ব্যাসার্ধ। তাহলে এদের মধ্যে আছে আর এটাকে আমরা কোভ্যালেন্ট বলতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো আমি আরেকটা ক্লোরিনের কথা একটু বলি। ধরো এখানে আবার আরেকটা ক্লোরিন আমি নিয়ে আসলাম, এই ক্লোরিনের মধ্যেও আমাদের কি আছে? সমযোজী হলো যে কি আমাদের বন্ড অবস্থায় আছে, বন্ডেড অবস্থায়। দেখছো ব্যাপারটা? এই তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাই হলো যে আমাদের কি আমাদের আর কোভ্যালেন্ট ব্যাসার্ধ। কি ঠিক আছে? এখন এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন সর্বাধিক এতটুকু দূরত্বে আসছে। ঠিক আছে, মানে আমি এখানে কি বলছিলাম যে সর্বাধিক যতটা দূরত্বে আসতে পারে, মাঝখানের কথাটা একটু চিন্তা করো, সর্বাধিক যতটুকু দূরত্বে আসতে পারে। তাইলে আমি এখানে দেখালাম যে এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন আর এই একটা ক্লোরিন সর্বোচ্চ এতটুকু দূরত্বে আসতে পারছে। কি ঠিক আছে? এখন এখানে দেখো এই ক্লোরিনের মধ্যে যে দুইটা অ্যাটম আছে, এটাকে আমি নাম্বার দিই 1, 2, আর এই দুইটা ক্লোরিনের মধ্যে নাম্বার দিই, এটা হলো 3 আর হলো কি 4। এখন দেখো এই যে চারটা অ্যাটম, এই চারটা অ্যাটমের মধ্যে 2 নাম্বার অ্যাটম আর 3 নাম্বার অ্যাটম, এই দুইটা অ্যাটম কিন্তু পরস্পরের নিকটে আছে, সব থেকে নিকটে আছে কিন্তু এই দুইটা অ্যাটম। 1-এর সাথে 3-এর দূরত্ব বেশি, 2-এর সাথে 4-এর দূরত্ব বেশি, কিন্তু 2-এর সাথে 3-এর দূরত্ব সব থেকে কম। তার মানে বন্ধনকৃত অবস্থায় যে সমস্ত অ্যাটমগুলো থাকবে, সেই অ্যাটমগুলোর মধ্যে যে অ্যাটমগুলো সব থেকে নিকটে অবস্থান করবে, তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা হলো যে কি তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের যে অর্ধেক, এই যে অংশটা, এটাই হলো যে আমাদের কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, সমযোজী ব্যাসার্ধ হলো এতটুকু আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হলো এতটুকু। তাহলে ক্লোরিনের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মানটা কি হবে? অবশ্যই বেশি হবে। কার তুলনায় বেশি হবে? অবশ্যই তার সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বেশি হবে। তো আশা করি তোমরা এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা, যেটা একটা হলো বন্ধনকৃত অবস্থায় আর একটা হলো বন্ধনহীন অবস্থায়, এই দুইটা জিনিসই তোমরা বুঝতে পেরেছো। কি ঠিক আছে? এবার আমরা আসি পারমাণবিক ব্যাসার্ধের যে পর্যায়ভিত্তিক ধর্ম আর হলো গ্রুপ ভিত্তিক ধর্ম। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে কি হয় আর উপর থেকে নিচের দিকে নামলে কি হয়।
ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা একটু বলে নেই, আমরা আমাদের যে পারমাণবিক যে ব্যাসার্ধটা আমাদের দুইটা ফ্যাক্টরের উপর নির্ভরশীল। পারমাণবিক ব্যাসার্ধটা দুইটা ফ্যাক্টরের উপর নির্ভরশীল। দেখো, পারমাণবিক ব্যাসার্ধ দুইটা ফ্যাক্টরের উপর নির্ভরশীল। নাম্বার 1 নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ, আর নাম্বার 2 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কিভাবে ডিপেন্ড করে দেখো, নিউক্লিয়ার চার্জটা কি, নিউক্লিয়াসে যত চার্জ বাড়বে, ধনাত্মক চার্জের পরিমাণ যত বাড়বে, ঠিক আছে, নিউক্লিয়াসে যত ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে পরমাণুর আকার তত ছোট হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো এখানে আমাদের আছে 10টা প্রোটন, এখানে আছে ধরো 15টা প্রোটন, ঠিক আছে। এটা কিন্তু একই শক্তি স্তরের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, একই শক্তি স্তরের ক্ষেত্রে। নিউক্লিয়ার চার্জের ব্যাপারটা হলো যে কি, একই শক্তি স্তরে। তাহলে একই শক্তি স্তরে যখন আমাদের বা প্রোটন সংখ্যা যখন বেশি হবে, তখন আমাদের প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে আকর্ষণটা বাড়বে, তখন আকারটা নিউক্লিয়াসের দিকে সরে আসবে, তার মানে আকারটা কমে আসবে। এখানে আকারটা বড়, এখানে আকারটা কমে আসবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? আর তার মানে প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার কি হবে, কমে আসবে। তাহলে নিউক্লিয়ার চার্জের সাথে অ্যাটমিক রেডিয়াসটা হলো যে কি আমাদের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমাদের নিউক্লিয়ার চার্জ বেশি হলে অ্যাটমিক রেডিয়াস কমবে, নিউক্লিয়ার চার্জ যদি কম হয় অ্যাটমিক রেডিয়াস বাড়বে, পরস্পরের ব্যস্তানুপাতিক। কি ঠিক আছে? আর প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সমানুপাতিক হবে। কিভাবে সমানুপাতিক হবে? ধরো এই হলো নিউক্লিয়াস, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এই হলো নিউক্লিয়াস, দুইটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই হলো নিউক্লিয়াস, তিনটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যত বাড়বে নিউক্লিয়াস থেকে, তাদের দূরত্বটাও তত কি হবে, বৃদ্ধি পাবে। আর দূরত্ব বৃদ্ধি পাওয়া মানেই হলো আকার বাড়া। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সমানুপাতিক হবে অ্যাটমিক রেডিয়াস। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই সম্পূর্ণ ডিটেলসটা যদি আমরা একটু আলোচনা করি, দেখো তখন আমাদের কি হবে, আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ একটা গ্রুপের বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই আর উপর থেকে যদি নিচের দিকে যাই, তখন আমাদের কি হয় সেই ব্যাপারটা একটু লক্ষ্য করো। ধরো আমি দ্বিতীয় পর্যায় নিয়ে একটু আলোচনা করি। তাহলে দ্বিতীয় পর্যায় মানে কি, এন এর মান 2। এখানে কিন্তু এন এর মানটা ফিক্সড থাকবে। আমি আবারও বলছি, একই শক্তি স্তরের ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ যত বাড়বে অ্যাটমিক রেডিয়াস তত কমবে। তাইলে এন এর মান 2, এটা কিন্তু ফিক্সড আছে। এটা ফিক্সড থাকার কারণে কি হচ্ছে আমাদের এখানে দেখো, এটা হলো যে কি আমাদের লিথিয়াম, তারপর হলো যে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর হলো কি নিয়ন। তাহলে এখন দেখো নিউক্লিয়ার চার্জটা কত, এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, আর হলো কি এখানে 10। তাহলে আমাদের কি হচ্ছে, বাম থেকে ডান দিকে যাওয়ার সাথে সাথে নিউক্লিয়ার চার্জ ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে। তাহলে আকার ধীরে ধীরে কি হবে, ছোট হবে। তার মানে লিথিয়ামের আকার সব থেকে বড়, তার থেকে ছোট হলো বেরিলিয়াম, তার থেকে ছোট বোরন, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন, তারপর হলো যে কি নিয়ন। তাহলে সব থেকে ছোট হয়ে যাওয়ার কথা কার, নিয়নের, কিন্তু না, নিয়নের আকার সব থেকে বড়। এই পর্যায়ে লিথিয়ামের থেকেও বড় হলো নিয়ন। বুঝতে পারছো? তাহলে এর কারণটা কি? কারণটা ওই যে আমরা বলছিলাম যে 18 নম্বর মৌল হলো যে কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাসার্ধটা যখন আমরা গণনা করব, এর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ গণনা করব, তো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়। ঠিক আছে? তাহলে এখানে অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রে আমরা সমযোজী ব্যাসার্ধ গণনা করতে পারলেও নিয়নের ক্ষেত্রে আমরা সমযোজী ব্যাসার্ধ গণনা করতে পারি না। এটার ক্ষেত্রে ব্যাসার্ধটা হয় কি, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হয়। ঠিক আছে? আর এদের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ হয়। তাই এখানে এই পর্যায়ের সব থেকে বড় মৌলটাকে নিয়ন, সব থেকে ছোট হওয়ার কথা ছিল নিয়ন, কিন্তু না, সব থেকে বড় মৌলটা হলো নিয়ন। দেন হলো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা আসি, তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে তৃতীয় পর্যায়ে কিন্তু আমাদের এন এর মান 3, এই মানটা কিন্তু ফিক্সড। তাহলে এখানে মৌলগুলো কে কে আছে বলো? এখানে আছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ঠিক আছে, তারপর হলো যে কি আমাদের ফসফরাস, সালফার, ক্লোরিন, আর হলো কি আর্গন। তাহলে এটা হলো যে কি 11, 12, 13, 14, 15, 16, 17, আর হলো 18। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে এখানেও ঠিক সেম, তার মানে সোডিয়াম এর আকার সব থেকে বড়, দেন হলো ম্যাগনেসিয়াম, তারপর হলো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, সব থেকে ক্লোরিন ছোট, এবং সব থেকে ছোট হওয়ার কথা ছিল কার?
আর্গনের, কিন্তু আর্গন তো ছোট হবে না, কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস। এটার আমরা ব্যাসার্ধ নির্ণয় করি কিভাবে? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বের করি। তাহলে এর আকারটা হবে এই পর্যায়ের মধ্যে সব থেকে বড়, তাহলে আর্গনটা হবে সবার আগে, দেন হবে যে সব থেকে ছোট হবে যে কি আমাদের ক্লোরিন। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা ছিল আমাদের কি ভিত্তিক ধর্ম? পর্যায়। একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ঠিক এভাবে পরিবর্তিত হয়, কি ঠিক আছে? আর একটা গ্রুপের কথা যদি আমরা বলি, ঠিক আছে, একটা গ্রুপের হিসাবটা আমাদের কিভাবে করতে হয়? উপর হতে নিচের দিকে করতে হয়। ধরো আমাদের গ্রুপ 1-এর কথা যদি আমরা বলি, তাহলে 1-এর মৌলগুলো কি কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর হলো কি ফ্রান্সিয়াম। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে একটা করে কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে? তার মানে এটা কিন্তু আমাদের নিউক্লিয়ার চার্জ দিয়ে আমার ব্যাখ্যা করা যাবে না, এটা ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তাহলে এখন এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, লিথিয়ামের ক্ষেত্রে 2টা, তাই আকার একটু বড়, সোডিয়ামের ক্ষেত্রে 3টা, আকার আরও বড়, পটাশিয়ামের ক্ষেত্রে 4টা, আকার আরও বড়, রুবিডিয়ামের ক্ষেত্রে 5টা, আকার কি হবে? আরও বড় হবে, সিজিয়াম আরও বড় হবে, ফ্রান্সিয়াম সব থেকে বড় হবে। তার মানে কি হয়? একটা একটা করে কক্ষপথ বাড়তেছে, একটা একটা করে কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের আকারটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে সিরিয়ালটা কি হচ্ছে? হাইড্রোজেন, দেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আর হলো কি সিজিয়াম। এবার আসো গ্রুপ 2-এর ক্ষেত্রে ঠিক সেম আলোচনা হবে। গ্রুপ 2-এর ক্ষেত্রে মৌলগুলো কি কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এদের ক্ষেত্রেও আমাদের সিরিয়ালটা কি হবে? এদের ক্ষেত্রেও সিরিয়ালটা হবে বেরিলিয়াম এর থেকে বড় হবে কি? ম্যাগনেসিয়াম, তার থেকে বড় হবে কি? ক্যালসিয়াম, তার থেকে বড় হবে স্ট্রনশিয়াম, তারপর বেরিয়াম, তারপরে রেডিয়াম হবে। কারণ উপর থেকে নিচের দিকে নামার সাথে সাথে একটা একটা করে শক্তি স্তর কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কি বুঝতে পারছো ব্যাপার? কিন্তু আমাদের 13 নম্বর গ্রুপে একটা প্রবলেম আছে, এটা একটু মনে রাখো তোমরা। গ্রুপ নাম্বার 13 এর ক্ষেত্রে কি হয়? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, আর হলো যে কি আমাদের থ্যালিয়াম, হ্যাঁ থ্যালিয়াম পর্যন্তই থাকুক। আচ্ছা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো এদের ক্ষেত্রে কি হয় দেখো, আমাদের তো হওয়ার কথা ছিল কি? বোরনের থেকে অ্যালুমিনিয়াম বড়, তারপর গ্যালিয়াম, ঠিক আছে, তারপর হলো ইন্ডিয়াম, দেন হলো যে আমাদের কি থ্যালিয়াম। কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে হচ্ছে কি বোরনের পরে হলো গ্যালিয়াম, তারপরে হলো অ্যালুমিনিয়াম, তারপর হলো ইন্ডিয়াম, এবং সব থেকে হলো যে কম থ্যালিয়াম। তার মানে গ্যালিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের একটু প্রবলেম হয়। এখানে আমাদের অ্যালুমিনিয়ামের আকার বড় গ্যালিয়ামের তুলনায়, গ্যালিয়ামের আকারটা একটু ছোট। তো এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবা। আর কোনো গ্রুপে এইরকম আর কোনো প্রবলেম নেই। 13 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যেই এই প্রবলেমটা আছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাসার্ধ বা আয়নিক ব্যাসার্ধ নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। আয়নিক ব্যাসার্ধ। তো আয়নিক ব্যাসার্ধটা কি দেখো, আয়নিক ব্যাসার্ধটা হলো আমাদের 2 ধরনের। একটা হলো ক্যাটায়নিক ব্যাসার্ধ, আর একটা হলো আমাদের অ্যানায়নিক ব্যাসার্ধ। আমাদের 2 ধরনের ব্যাসার্ধ, একটা হলো ক্যাটায়নিক ব্যাসার্ধ, আর একটা হলো কি অ্যানায়নিক ব্যাসার্ধ। তো ক্যাটায়নিক ব্যাসার্ধ বলতে কি বোঝানো হয়? ইলেকট্রন ত্যাগ করলেই তো আমাদের ক্যাটায়ন তৈরি হয়। ইলেকট্রন ত্যাগ করার পর, অর্থাৎ পরমাণু থেকে যখন ইলেকট্রন ত্যাগ হবে, ত্যাগ করার পরে তার যে ব্যাসার্ধটা আসবে সেটাই হলো যে তার ক্যাটায়নিক ব্যাসার্ধ। আর পরমাণু যখন একটা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করার পরে সে অ্যানায়নে পরিণত হয়, তখন গ্রহণকৃত অবস্থার পরে তার যে ব্যাসার্ধ সেটাকে বলা হবে কি? অ্যানায়নিক ব্যাসার্ধ। বুঝতে পারছো ব্যাপার? তো মনে রাখবা, ইলেকট্রন যদি ত্যাগ হয়, ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বাড়ে, ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পায়। আর ইলেকট্রন যদি গ্রহণ হয়, তাহলে ইলেকট্রন বিকর্ষণ বৃদ্ধি পায়। এই হিসাবটা একটু মনে রাখতে হবে। ইলেকট্রন যখন গ্রহণ হবে, তখন তো ইলেকট্রনটা কোথায় যাবে? তার সর্বশেষ কক্ষপথেই আসবে। তো সর্বশেষ কক্ষপথে আগে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের সাথে নতুন এই ইলেকট্রনের কারণে তাদের মধ্যে কি হবে? বিকর্ষণ জনিত বলটা বৃদ্ধি পাবে। আর যদি ইলেকট্রন ত্যাগ হয়ে যায়, তাহলে কি হবে? প্রোটন তো আর ত্যাগ হচ্ছে না, প্রোটন তো তার সিস্টেমের মধ্যে থেকেই যাচ্ছে। তাহলে সেখানে প্রোটনের আপেক্ষিক পরিমাণটা বেড়ে যাবে। যখন প্রোটনের আপেক্ষিক পরিমাণটা বেড়ে যাবে, তাদের মধ্যে আকর্ষণটা কি হবে? বেশি হয়ে যাবে। মানে এখানে কার্যকরী নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাবে, আর এখানে কার্যকরী নিউক্লিয়ার চার্জটা কমে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর আমরা জানি
আকর্ষণ, এটা একটু লিখতে ভুল লিখছি, আকর্ষণ। আচ্ছা, তো ইলেকট্রন প্রোটনের আকর্ষণ ইজ গ্রেটার দেন যদি হয় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ, তাহলে আকার ছোট হবে, আর ইলেকট্রন প্রোটন আকর্ষণ ইজ লেস দেন যদি হয় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ, ঠিক আছে, তাহলে আকার কি হবে, বড় হবে। এই দুইটা ইনফরমেশন একটু মাথায় রাখতে হবে, ইলেকট্রন প্রোটনের আকর্ষণ আর হলো কি ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ, এই বিষয়টা আমরা এখন ডিটেলসে দেখব। এখন দেখো, ধরো আমি উদাহরণ হিসেবে নাইট্রোজেনকে নিয়ে আসলাম। তো নাইট্রোজেন পরমাণু থেকে যদি আমি একটা ইলেকট্রন অপসারণ করি, তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে, নাইট্রোজেন প্লাসে পরিণত হবে, ধনাত্মক বা ক্যাটায়নে পরিণত হয়ে গেল। তাহলে এটা হলো স্বাভাবিক পরমাণু, আর এটা হলো যে কি ক্যাটায়ন, এটাকে লিখলাম আমরা পরমাণু, আর এটাকে লিখলাম আমরা ক্যাটায়ন। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেনের যে পরমাণু, এই নাইট্রোজেনের পরমাণুতে কিন্তু আমাদের প্রোটন আছে 7খানা প্রোটন 7খানা ইলেকট্রন, আর এখানে কি আছে 7খানা প্রোটন 6খানা ইলেকট্রন। বুঝতে পারছো ব্যাপার? তাহলে এখন কি হবে, তাহলে এখন হবে এটা, এখানে তো আমার 7খানা প্রোটন আছে, ঠিক আছে, আর এখানে আমার কয়টা ইলেকট্রন আছে আউটার সেলে, টোটাল আউটার সেলে না, মানে যেই কয়টা সেল আছে সব কয়টা সেলের সমষ্টি হলো কয়টা, ধরো এখানে আরেকটা সেল আছে আর কি, 2টা সেল আছে, তাহলে এখানে আছে আমার 2টা ইলেকট্রন, আর দেন এখানে আছে আমার ধরো 5টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে, এখানে যদি আমি চিন্তা করি, এই হলো আমার নিউক্লিয়াস, এখানে আছে আমার 2টা ইলেকট্রন, বাট আউটার সেলে এখন কিন্তু আছে আমার 6খানা ইলেকট্রন, সরি 3 2 5, এখানে আছে আমার এখন 4খানা ইলেকট্রন আছে আর কি, ঠিক আছে, এখানে আমার 4খানা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রন আছে, কিন্তু এখানে আমার প্রোটন আছে কয়টা, 7টা। তাহলে এখন এখানে কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা কমে গেছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা যদি কমে যায়, তাহলে কি হয়, এখানে বাহিরে টোটাল আছে আমার 6টা ইলেকট্রন, আর এখানে বাইরে টোটাল আছে 7টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন এই 7টা প্রোটন কর্তৃক অনেক বেশি করে আকর্ষিত হবে। যখন বেশি করে আকর্ষিত হবে, তখন কি হবে, এই যে আউটার সেলটা আছে, এই আউটার সেলটা একটু সংকুচিত হয়ে যাবে, এই আউটার সেলগুলো একটু কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, তাদের অবস্থান থেকে আর একটু ক্লোজেস্ট হবে। কার ক্লোজেস্ট হবে, নিউক্লিয়াসের কাছাকাছি আরও চলে আসবে আউটার সেলগুলো। এই কারণে আমরা বলতে পারি যে এর আকারটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? আর যদি এখানে ঘটনাটা কি ঘটে, যে যদি আমাদের নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হয়, নাইট্রোজেন মাইনাসে রূপান্তরিত হয়। এখন নাইট্রোজেন যখন মাইনাসে পরিণত হয়ে যাবে, নেগেটিভে যখন পরিণত হয়ে যাবে, তখন কি হবে, তখন তার নিউক্লিয়াসে কিন্তু এখন আমার 7টা প্রোটন তো আগে থেকেই আছে, এখানে সর্বশেষ কক্ষপথে কিন্তু তার ইলেকট্রন সংখ্যা এখন আরেকটা বেড়ে যাবে, এখন কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 6টা, সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে আগে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 5টা স্বাভাবিক অবস্থায়, কিন্তু সেখান থেকে ইলেকট্রন হয়ে গেল কয়টা, 6টা, একটা ইলেকট্রন বাইরে গেছে। তাহলে বাইরে যাওয়া মানে কি, এই ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণজনিত বলটা বেশি হবে। তাহলে ইলেকট্রনের মধ্যে যখন বিকর্ষণজনিত বলটা বেড়ে যাবে, তখন এই আকারটা কি হবে, আকারটা বাইরের দিকে চলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে হলো যে আমাদের 8টা ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন বিকর্ষণজনিত বলটা বেশি হয়, তাই আকারটা বাইরের দিকে বেড়ে যায়, মানে প্রসারিত হয়ে যায়, তার মানে আকার বড় হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাটায়ন N+ এর আকার ছোট, তার থেকে অ্যাটমের আকারটা একটু বড়, তার থেকে অ্যানায়নের আকারটা কি হয়, সব থেকে বড় হয়। তাহলে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করলে কিভাবে চিন্তা করব, ক্যাটায়ন, তারপর হলো পরমাণু, দেন হলো যে আমাদের অ্যানায়ন। এই হলো ব্যাপার, ক্যাটায়ন, পরমাণু, আর হলো যে কি অ্যানায়ন। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা স্বাভাবিকভাবে আসি। দেখো আমরা যদি বলি যে সোডিয়াম আর হলো সোডিয়াম প্লাস, কার আকার বড় কার আকার ছোট বলো? সোডিয়ামে আমাদের 11টা প্রোটন আর আছে আমাদের 11টা ইলেকট্রন, এখানে 11টা প্রোটন আছে 10টা ইলেকট্রন। যেহেতু ইলেকট্রন সংখ্যা কম, তাহলে এখানে প্রোটন ইলেকট্রন আকর্ষণ বেশি এটার তুলনায়। তাহলে সুতরাং সোডিয়াম প্লাস এর আকার ছোট হবে সোডিয়ামের তুলনায়। কি বুঝতে পারছো ব্যাপারটা? না বোঝার কোনো কারণ নেই। ওকে, এরপরে আসি আমরা ধরো
আর হলো ক্লোরাইড, এর মধ্যে কার আকার বড় কার আকার ছোট? দেখো ক্লোরিনে হলো আমার 17টা প্রোটন আর হলো 17টা ইলেকট্রন, এখানে আমার 17টা প্রোটন কিন্তু 18টা ইলেকট্রন, এখানে ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে ইলেকট্রন সংখ্যা বেশি মানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি, তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ যার বেশি হবে তার আকার বড় হবে, তাহলে ক্লোরাইডের আকার বড় ক্লোরিনের তুলনায়। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আসো, ধরো আমি চিন্তা করি এভাবে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এভাবে যদি আমরা চিন্তা করি এদের ক্ষেত্রে আকার বড় ছোটের ক্রমটা কিভাবে হবে? দেখো অ্যালুমিনিয়ামে আমাদের 13টা প্রোটন 13টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম প্লাসে 13টা প্রোটন 12টা ইলেকট্রন, ইলেকট্রন একটা কমে গেছে, এখানে কিন্তু ইলেকট্রন আরও একটা কমে গেছে 11টা ইলেকট্রন, এখানে 13টা প্রোটন 10টা ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতেছে। বুঝতে পারছো ব্যাপার? আচ্ছা, তাইলে এখন এখানে কি হচ্ছে, কি বলছিলাম যে ইলেকট্রন সংখ্যা যত কমবে ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণটা তত বাড়বে। ঠিক আছে, তাহলে তাহলে ইলেকট্রন প্রোটনের আকর্ষণ সব থেকে বেশি হবে এখানে, কারণ এখানে 13টা প্রোটন মাত্র 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে আকর্ষণ বলটা সব থেকে বেশি হবে, আর আকর্ষণ বল যত বেশি হবে পরমাণুর আকার তত বা আয়নের আকার তত ছোট হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম 3 প্লাসের আকার সব থেকে ছোট, তারপরে হলো অ্যালুমিনিয়াম 2 প্লাস একটু বড়, তারপর অ্যালুমিনিয়াম প্লাস সব থেকে বড় হলো অ্যালুমিনিয়াম। তাহলে আমরা এখন এখানে কি বলতে পারতেছি, ধনাত্মক চার্জ বৃদ্ধিতে ক্যাটায়নের আকার হ্রাস পায়, ধনাত্মক চার্জ বৃদ্ধিতে ক্যাটায়নের আকার কি পাবে? হ্রাস পাবে। কি বুঝতে পারছো ব্যাপার? এরপরে আসো আমরা যদি অ্যানায়নের কথা একটু আলোচনা করি, যেমন ধরো আমাদের নাইট্রোজেন 3 মাইনাস, নাইট্রোজেন 2 মাইনাস, নাইট্রোজেন শুধু মাইনাস আর হলো শুধু নাইট্রোজেন। তাহলে এদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে কি হবে দাঁড়ায়, দেখো নাইট্রোজেন মানে 7টা প্রোটন কিন্তু এখানে ইলেকট্রন আছে 10টা, নাইট্রোজেন 2 মাইনাস মানে এখানে প্রোটন সংখ্যা 7টাই আছে, ইলেকট্রন আছে তোমার 9টা, আর এখানে নাইট্রোজেন শুধু মাইনাস মানে 7টা প্রোটন 8টা ইলেকট্রন, এখানে 7টা প্রোটন 7টা ইলেকট্রন। তাহলে আমরা কি বলছিলাম, ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বাড়ে, তাইলে এখানে ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি কোথায়? এখানে প্রোটন কিন্তু 7টা ঠিকই আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা এখানে বেশি, 10টা ইলেকট্রন আছে, মানে স্বাভাবিক অবস্থা থেকেও তার 3টে ইলেকট্রন বেশি আছে। তাহলে এই 3টে ইলেকট্রনের জায়গা হয়েছে কোথায়? আউটার সেলে। তাহলে আউটার সেলে ইলেকট্রন বাড়ার কারণে আউটার সেলের ইলেকট্রনের সাথে ইলেকট্রনের বিকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, তাহলে বিকর্ষণ বলটা বৃদ্ধি হইলে সেই বৃদ্ধিজনিত কারণে সাইজটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে N3 মাইনাস এর আকার সব থেকে বড়, তারপর হলো N2 মাইনাস, তারপর হলো N মাইনাস, তারপর হলো N। তাহলে আমরা এখন এখানে বলতে পারি যে ঋণাত্মক চার্জ বৃদ্ধিতে আকার বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জ বৃদ্ধিতে কি পায়? আকার বৃদ্ধি পায়। এই ইনফরমেশনগুলো অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করে নাও। বুঝতে পারছো? সব ইনফরমেশনগুলো অবশ্যই তোমাদের নোট করে ফেলতে হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা ইনফরমেশনে যাই, সেটা হলো আইসো ইলেকট্রনিক। ভিডিও পজ করে তোমরা নোট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কি হয় ঘটনা দেখো। আইসো ইলেকট্রনিকের নাম তো অবশ্যই শুনছো তোমরা, আইসো ইলেকট্রনিক। এর ক্ষেত্রে কি হয় লক্ষ্য করো, আমি একটা উদাহরণ নিয়ে আসি, সেটা হলো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস আর লিখলাম নিয়ন। এদের ক্ষেত্রে কি হবে দেখো, এদের ক্ষেত্রে কি হবে দেখো, সবার কিন্তু আইসো ইলেকট্রনিক, অর্থাৎ সকলেই কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে? সকলেরই কিন্তু এখানে 10টা করে ইলেকট্রন। আর প্রোটন সংখ্যা যদি আমরা চিন্তা করি তাহলে প্রোটন সংখ্যা হবে কয়টা? এখানে হবে 11টা প্রোটন, এখানে 12টা প্রোটন, এখানে 13টা প্রোটন আর এখানে হলো আমাদের 10টা প্রোটন, ঠিক আছে? তাহলে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কি হবে? প্রোটন সংখ্যা যার বেশি আকার তার বড়। বুঝতে পারছো ব্যাপার? তাহলে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে এখানে লিখে দেই, আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যার বেশি,
প্রোটন সংখ্যা যার বেশি আকার তার বড় হবে, আকার তার বড় হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যার বেশি হবে আকার তার কি হবে? বড় হবে। তাহলে এখন দেখো, তাহলে সব থেকে ছোট আকার কার? নিয়নের। তাহলে নিয়ন, যেহেতু নিয়নের প্রোটন সব থেকে কম, তাহলে নিয়নের থেকে বড় হবে কে? সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাসের থেকে বড় হবে কে? ম্যাগনেসিয়াম 2+। তার থেকে আচ্ছা বা সরি টু সে, প্রোটন সংখ্যা যার বেশি আকার তার ছোট, সরি টু সে আমরা একটু ভুল লিখছি, প্রোটন সংখ্যা যার বেশি আকার তার ছোট হবে, আকার তার ছোট হবে। তাহলে আমরা এখানে একটু ভুল বলে ফেলাইছি। তাহলে সব থেকে আকার বড় কার? সব থেকে আকার বড় কার? নিয়নের না? নিয়নেরই তো নাকি? প্রোটন সংখ্যা বেশি হলে আকার ছোট হবে, তাহলে আকার সব থেকে ছোট কে? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম 3+-এর আকার সব থেকে ছোট, তার থেকে একটু বড় হবে কে? ম্যাগনেসিয়াম 2+। তার থেকে আর একটু বড় হবে কে? সোডিয়াম প্লাস। সব থেকে বড় হবে কে? নিয়ন। নিয়ন তো অবশ্যই বড় হবে, নিয়ন তো বড় হওয়া ছাড়া কোনো উপায়ই নেই, কারণ নিয়নের হলো যে কি আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সব থেকে বেশি। ঠিক আছে, তার মানে নিয়নের সাইজ সব থেকে কি হবে? বড় হবে। তার মানে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যার বেশি আকার তার কি হবে? ছোট হবে। প্রোটন সংখ্যা বেশি আকার সব থেকে ছোট, আর এটা প্রোটন সংখ্যা কম আকার সব থেকে বড়। কি বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক একই উদাহরণ ধরো আমরা যদি নেগেটিভ আয়ন দিয়ে দেখাই, ধরো N3- দিলাম, O2- দিলাম, দেন হলো যে কি হলো আমরা F- দিলাম, আর দিলাম নিয়ন, তখন কি আসবে বলো? দেখো এখানেও কিন্তু সকলের ইলেকট্রন সংখ্যা 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। এখানে প্রোটন সংখ্যা কয়টা দেখো? এখানে নাইট্রোজেনের প্রোটন 7টা, এখানে হলো 8টা, এখানে হলো 9টা, আর এখানে হলো কি 10টা। তাহলে কি বলছিলাম? প্রোটন সংখ্যা যার বেশি আকার তার কি হবে? ছোট হবে। ঠিক আছে, তাইলে আমাদের সিরিয়ালটা কি হওয়ার কথা দেখো তো? সিরিয়ালটা হওয়ার কথা কি? আকার মানে প্রোটন সংখ্যা যার বেশি, প্রোটন সংখ্যা বেশি কার? এখানে 10টা প্রোটন, এখানে নিয়নের প্রোটন সংখ্যা বেশি, তাহলে নিয়নের আকার সব থেকে ছোট। তার থেকে বড় কে? তার থেকে বড় ফ্লোরিন, তার থেকে অক্সিজেন 2-, তার থেকে হলো কি নাইট্রোজেন 3-। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, নিয়নের আকার তো কখনোই ছোট হতে পারবে না, নিয়নের আকার অবশ্যই কি হবে? বড় হবে। তাহলে এখানে হবে কি এক্সেপশনাল কেস, ফ্লোরাইড অক্সিজেন 2-, N3-, তারপর হবে নিয়ন। নিয়নের আকার সব থেকে বড় হবে, সোজা কথা। ঠিক আছে, সেটা রুল মানলেও বড় হবে, রুল না মানলেও বড় হবে। এখানে রুল মানে নেই, বড় হয়েছে, উপরে রুল মানছে ছোট হয়েছে, মানে বড় হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে এই ইনফরমেশনগুলো নোট ডাউন করে ফেলো। তাহলে আইসো ইলেকট্রনিকের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা আয়নিক ব্যাসার্ধ সম্পর্কে ইন ডিটেলস ধারণা পেয়ে গেলাম। ওকে, তো আশা করি আমাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ নিয়ে আমাদের আজকের ক্লাসটা তোমরা অবশ্যই এনজয় করতেছো বা এনজয় করেছো। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আসবো আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।